হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জুলাই বিপ্লব বা ফ্রান্সের দ্বিতীয় বিপ্লব। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব যে ফরাসি বিপ্লবের আগে আমরা দেখেছি সেই ফরাসি বিপ্লব হয়ে যাওয়ার পরে তারপরে নেপোলিয়ানের পরে পুনরায় কিন্তু ফ্রান্সে একাধিকবার বিপ্লব ঘটেছিল। জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব এবং এগুলো এক একটা কিন্তু ফরাসি বিপ্লবের পর্যায়ে বা ফ্রান্সের পরবর্তী বিপ্লব হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপটিভের সমস্ত বিষয়ভিত্তিক অথবা বা সমস্ত এক্সামের যা সিলেবাস আছে সেই ভিত্তিক কিন্তু ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা যে বেল আইকন সেখানে ক্লিক করে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা টেট এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তারা আমরা মেন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ওখানে টেটের প্রিপারেশনের বিভিন্ন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমরা যেটা এর আগেও দেখেছি যে ফ্রান্সে প্রথম বিপ্লব বা যেটা ফরাসি বিপ্লব নামে পরিচিত সেটা কিন্তু হয়েছিল 1789 থেকে 1794 সাল পর্যন্ত। এই বিপ্লবের লক্ষ্য ছিল কি, যে স্বৈরতান্ত্রিক বা স্বেচ্ছাচারী যে সরকার ছিল বা যে রাজতন্ত্র ছিল তার পতন ঘটানো। এরপরে 1830 খ্রিস্টাব্দে জুলাই মাসে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, সেটি কিন্তু ফ্রান্সের দ্বিতীয় বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লব কাদের বিরুদ্ধে হয়েছিল? এই বিপ্লব হয়েছিল কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে নয়, অভিজাতদের বিরুদ্ধে, অর্থাৎ অভিজাতরা যে সুযোগ সুবিধা পেত সে তাদের বিরুদ্ধে। এরপর 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তৃতীয় বিপ্লব হয়েছিল ফ্রান্সে, যেটা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত, যেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। সেখানে কিন্তু সেই বিপ্লব হয়েছিল কিন্তু বুর্জোয়াদের একচেটিয়া যে অধিকার রয়েছে তাদের। তাহলে প্রথমটা হয়েছিল রাজতন্ত্রের বিরুদ্ধে। রাজতন্ত্রের বিরুদ্ধে কারা করেছিল? সেখানে বুর্জোয়ারা দেখেছি, বুর্জোয়াদের হাত ধরে সাধারণ শ্রেণীরা বিদ্রোহ করেছিল। দ্বিতীয় বিদ্রোহ যেটা আজকে আমরা আলোচনা করব সেটা হয়েছিল অভিজাততন্ত্রদের বিরুদ্ধে। এখানেও কিন্তু বুর্জোয়ারাই মেন ভূমিকা নিয়েছিল। তো থার্ড যেটা বিপ্লব, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব, সেটা কিন্তু হয়েছিল বুর্জোয়াদের বিরুদ্ধে। তো মোটামুটি এই যে বিপ্লবগুলো সেগুলো বিপ্লবের বলা যায় ফরাসি বিপ্লবের এক একটা পর্যায়ের মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। তো এই যে জুলাই বিপ্লব বা ফ্রান্সের দ্বিতীয় বিপ্লবের কারণ কি বা এর পিছনে বুর্জোয়াদের উত্থানের কী কী কারণ ছিল সেগুলো আমরা দেখব। এই উত্থানের কারণ সম্পর্কে বিভিন্ন যে লেখক আছেন, তৎকালীন লেখক যেমন পিএন স্টান্স, এইচ চ্যাপম্যান, এনারা কিন্তু তাদের গ্রন্থে বিভিন্ন বইতে তাদের বিখ্যাত বইতে এই সম্পর্কে বিভিন্ন কোটেশন বা বিভিন্ন জিনিসের ব্যাখ্যা করেছেন এবং তারই সূত্র ধরে যেগুলো বলা যায় যে এই বিপ্লবের কারণগুলো হিসেবে যেটা প্রথম বলা যায় সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফলে অভিজাতদের কী করা হয়েছিল, ক্ষমতার আইনগত ও অর্থনৈতিক ভিত্তি কিন্তু অনেকটা আক্রান্ত হয়েছিল। ম্যানর সংক্রান্ত অধিকার, বিশেষ সুযোগ সুবিধার অবসান, অভিজাতদের যে অবসান ঘটানো তার ফলে কিন্তু অভিজাতদের অর্থনৈতিক ভিত্তিটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে ফেলেছিল। এছাড়া সাম্যের আদর্শ অভিজাত শ্রেণীর মর্যাদার আইনগত ভিত্তিতেও কিন্তু নাড়িয়ে দিয়েছিল, কারণ সাম্য মানেই সব আইনের দিক থেকেও সবাইকে সমান অধিকার দেওয়া হবে। এক্ষেত্রে চার্চও কিন্তু এর থেকে বাইরে পড়েনি, চার্চেরও কিন্তু বিশেষ যে অধিকারগুলো সেগুলো খর্ব করা হয়েছিল। তার ফলে কি হয়েছিল, যে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন উদ্যোগ, নতুন উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিভিন্ন যে গবেষণা বা নানা নতুন নতুন জিনিস ট্রাই করা যেটাকে বলা হয় সেটা করা সম্ভব হয়েছিল। এবং সেই হিসাবেই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে পুঁজিবাদী বাজারে অর্থনীতির বিকাশে সাহায্য হয়েছিল এবং তার হাত ধরে কিন্তু নতুন বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি হয়েছিল। 19 শতকে বুর্জোয়া শ্রেণী যে রাজনৈতিক চিন্তাধারা সেটা প্রধানত দুদিকে বা দুটোভাবে পরিচালিত হয়েছিল। প্রথম হয়েছিল জাতিগত ধারণা এবং দ্বিতীয় হয়েছিল সংসদীয় শাসনের আদর্শ, অর্থাৎ রাজতন্ত্র থাকবে না, একটা পার্লামেন্ট বা সংসদ থাকবে এবং সেই অনুযায়ী সেই সংসদের যারা সদস্য থাকবে তারা রাজ্য শাসন করবে। এই শ্রেণী দেখেছিল যে একটি মানে তৎকালীন সময় এই যে বুর্জোয়া শ্রেণী তাকে কিন্তু একটা অর্থনৈতিক জাতি হিসেবে ফ্রান্সের জনসাধারণ দেখেছিল, যারা উৎপাদিত পণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় একটি বাজার তৈরি করেছিল, অর্থনৈতিক স্বার্থের সংরক্ষণে একটা জাতীয় সুরক্ষা চেয়েছিল। এই সমস্ত দিকে তারা দৃষ্টিপাত করেছিল এবং সেই জন্য জাতীয়তাবাদী আদর্শের কথা বলে, অর্থাৎ জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে তারা বুর্জোয়া শ্রেণীরা পুরনো রাজতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছিল
এবং অনেকাংশে এনেছিল, কিন্তু সেই রাজতন্ত্র যেটা ছিল সেটা কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেনি, বরং তারা পূর্ব শ্রেণীর, ঠিক আছে, পূর্ব শ্রেণীর কী বলবো, তারই অন্তর্গত বা তাদের সাপোর্টে নতুন করে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যার প্রতিফলন এই 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে দেখা গিয়েছিল। এর যে বিপ্লবের যে ঘটনাবলী সেগুলো একে একে বললে, যে কারণটা বললাম বা যে ঘটনাটা বললাম যে মুঘল দের হাত ধরে পুনরায় পুরাতন রাজতন্ত্র, সেটা কিভাবে ঘটেছিল সেটা এবার আমরা বলবো। তো এইভাবে বিভিন্ন, একবার ফরাসি বিপ্লব হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নেপোলিয়ান আসছেন, তিনি বিপ্লবের আদর্শ নিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করা শুরু করলেও পরবর্তীকালে একনায়কতন্ত্র স্থাপন করলেন, পুনরায় আবার সেই একনায়কতন্ত্র ভেঙে পড়লো। এইভাবে বারবার যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছিল, তার থেকে কী ধরেছে যে ফ্রান্সে অ্যাকচুয়ালি কী ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে সেটা নিয়ে কিন্তু একটা অচলাবস্থা এবং সমস্যা উভয়ই দেখা গিয়েছিল। সেই সময় গিয়ে গডফ্রয় ক্যাভনার নেতৃত্বে ছাত্র ও শ্রমিকদের একটি দল, তারা চেয়েছিল 1795-এর মতো, যে অর্থাৎ ঠিক ফরাসি বিপ্লবের প্রাক্কালে এর মতো একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে। অন্য একটি দল ছিল যারা বুর্জোয়া উদারনীতিবাদ এবং সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক, এবং এক্ষেত্রে এই দলের নেতৃত্ব দেন অ্যাডলফ থিয়ের এবং জ্যাক লাফিতে। অ্যাডলফ থিয়ের ছিলেন একজন সাংবাদিক এবং জ্যাক লাতিফে ছিলেন তিনি একজন ব্যাংকের মালিক। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে এনারা কিন্তু বুর্জোয়া শ্রেণীর সাপোর্টার। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে যাকে সিংহাসনে বসানো হলো তিনি ছিলেন বুর্জো রাজবংশেরই একটি ছোট শাখার প্রতিনিধি, যার নাম ছিল ডিউক অফ অর্লি, বা যিনি লুই ফিলিপ নামে বেশি পরিচিত। তিনি কিন্তু ছিলেন বুর্বো বংশের উত্তরসূরি, কিন্তু তার প্রধান পরিচয় এটা ছিল না, কারণ লুই ফিলিপের যিনি পিতা ছিলেন ফিলিপ এগলাইট, তিনি ষোড়শ লুইয়ের প্রাণদণ্ডের প্রস্তাবের সমর্থনকারী ছিলেন। এছাড়াও ফরাসি বিপ্লবের সময় তিনি প্রধান অংশগ্রহণকারী ছিলেন। বাস্তিল দুর্গের যখন পতন হয় তার তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, এমনকি জ্যাকোবিন ক্লাবের তিনি সদস্য ছিলেন। সেই জন্য বুর্বোরা কিন্তু তাকে কি বলবো, বুর্জোয়ারা তাকে বুর্বো রাজতন্ত্রের হলেও কিন্তু তারা যে সেরকম স্বেচ্ছাচারী ছিলেন না, অর্থাৎ স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে, যেহেতু তার পিতা বা পূর্বপুরুষ যাই বলা হোক না কেন সমর্থনকারী ছিলেন, রাজবংশের অন্ধ সমর্থন করেনি, সেই হিসেবে এরকম একজনকে সিংহাসনে বসানোই যায়, সেই হিসেবে তাকে বসানো হয়েছিল। কিন্তু এর দ্বারা, অর্থাৎ জুলাই বিপ্লবের ফলে কি হলো, যে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো ঠিকই কথা, কিন্তু ইউরোপে যে রক্ষণশীল বিপ্লব বিরোধী যে শক্তি, সেটা কিন্তু পুরোপুরি মানে নিষ্ক্রিয় হয়ে যাবে তা নয়। অর্থাৎ প্রজাতন্ত্রের আড়ালে বা রাজতন্ত্রের আড়ালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, বা প্রজাতন্ত্রের আড়ালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এই রকম একটা ব্যাপার কিন্তু সৃষ্টি হয়েছিল। এর ফলাফল কী ছিল? জুলাই বিপ্লবে ইউরোপের সর্বত্র উদারনীতিবাদী এবং জাতীয়তাবাদীদের উৎসাহিত করেছিল, অর্থাৎ উদারনীতিবাদ ও জাতীয়তাবাদের চিন্তাধারা শুধু ফ্রান্সে নয়, ফ্রান্সের হাত ধরে সমগ্র ইউরোপে ছড়িয়ে গিয়েছিল। বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি ইত্যাদি জাতীয়তাবাদের প্রসার লক্ষ্য করা গিয়েছিল। এমনকি ব্রিটেনেও উদারনীতিবাদী চিন্তাভাবনার প্রভাব পড়েছিল, যেটা পরবর্তীকালে চার্চিস্ট আন্দোলন এবং তার শাসন ব্যবস্থায় যে গণতন্ত্রীকরণের দাবির মধ্যে ফুটে উঠেছিল। এই বিপ্লবের গুরুত্ব কী ছিল? সবথেকে গুরুত্ব ছিল, মানে ফলাফল যেটা হয়েছিল সেটা তো ইউরোপের অন্যান্য দেশে বা সুদূর প্রসারী, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে এর কী গুরুত্ব ছিল? ফ্রান্সের রাজনৈতিক নিয়ন্ত্রণ অভিজাত শ্রেণীর হাত থেকে বুর্জোয়া শ্রেণীর হাতে চলে গিয়েছিল। ফ্রান্সকে আর কখনো ভিয়েনা কংগ্রেসের কাছে ন্যায্য অধিকারের নীতি নিয়ে নিয়ন্ত্রণ করা যে হয়েছিল পূর্বে, সেটা আর করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্যারিসের গণবিপ্লবের নেতারাই লুই ফিলিপকে সিংহাসনে বসিয়েছিলেন, অর্থাৎ যারা বিপ্লবকারী তারাই কিন্তু রাজতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল। এর ফলে কি হলো, যে ভবিষ্যতেও রাজা এবং প্রজাদের মধ্যে, জনসাধারণের মধ্যে বিভেদ বেঁধেছিল, এবং তারপরও প্রতিফলন আমরা ফেব্রুয়ারি বিপ্লবে দেখব নেক্সট ক্লাসে। কিন্তু এর আগে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে যখন বিরোধ বাধ্য, অর্থাৎ রাজার প্রজার জনসাধারণের মধ্যে যখন বিরোধ বাধ্য, তখন প্রায়োরিটি পেত রাজার সিদ্ধান্ত। কিন্তু এইবারে কি হলো, যেহেতু বুর্জোয়া শ্রেণীর দ্বারা রাজা নির্বাচিত হলেন বা নিয়োগ করা হলো, নিযুক্ত হলেন, তাহলে যখনই ভবিষ্যতে এরকম কিছু মানে বিরোধ বাঁধবে, সেক্ষেত্রে কিন্তু জনসাধারণের যেটা ইচ্ছা সেটাই প্রাধান্য পাবে। এছাড়াও কি হয়েছিল,
বিপ্লবের আদর্শ যেমন সাম্য, ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক স্বাধীনতা এই ভিত্তিগুলো অর্থাৎ ফরাসি বিপ্লবের এই আদর্শগুলো কিন্তু দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। সিংহাসনে বসার পর থেকে লুই ফিলিপও কিন্তু তিনি যেহেতু বুর্জোয়াদের সমর্থন নিয়ে বসেছিলেন, সেহেতু তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার জন্য কিন্তু সর্বদাই বুর্জোয়াদের সমর্থন পাওয়ার চেষ্টা করতেন। তিনি বিপ্লবীদের যে তেরঙ্গা পতাকা ছিল, যেটার কালার ছিল লাল, সাদা ও নীল, সেই পতাকাকে তিনি ফ্রান্সের জাতীয় পতাকা হিসেবে ঘোষণা করেন। এমনকি নিজেকে তিনি ফ্রান্সের রাজা না বলে ফরাসি জাতির রাজা অর্থাৎ কিং অফ দ্য ফ্রেঞ্চ বলে তিনি নিজেকে ঘোষণা করেন। এমনকি নিজেকে একটি উদারনৈতিক সনদের অধীনে অর্থাৎ পার্লামেন্টের অধীনে সাংবিধানিক ব্যবস্থা রাজা বলে মানতেও তার কিন্তু কোনো আপত্তি ছিল না। তার ফলেই জুলাই রাজতন্ত্রকে অনেক ঐতিহাসিকরা কিন্তু বুর্জোয়া রাজতন্ত্র নামেও অভিহিত করেন। এই হলো আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।